প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। আজকে আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি আপনাদের পড়ে শোনাবো। বিপ্লব দাশের লেখা মতির ভূত ও আমার ভবিষ্যৎ, ভূতের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। মানুষ কি না খেয়ে বাঁচে? বাঁচে না। যার কেউ নেই, কিছু নেই, সে বেচারাও তার মান সম্মান বেচে বাঁচে। আমিও তেমনি বেঁচে আছি, বেচারি হয়ে, একেবারে গো বেচারি হয়ে, গো স্বরূপ গরুল্লাহ। দুমুঠো অন্যের জন্য অন্যের বাড়িতে দুবেলা খেটে খেটে খাটিয়ের মতো দুবলো হয়ে যাচ্ছি ক্রমশ। তার উপর বোঝার উপর শাকের আটি। মশার মশকরা হচ্ছে সইতে। কথায় বলে না, মাটিতে বেড়াল আছড়ায়। মশারি নেই বলে মশা মহাশয়রা আমাকে প্রত্যাহ ডেইলি ডিপিটি দিতেই থাকে। এফোর ওফোর করে রাতভর ফাপড়ে ফেলে রাখে। মশকের শখ কচুকাটা করে ফেললেও তাদের তো আর নাকচ করতে পারি না। এ তাদের জীবিকা যে, নিজের মানের ও জানের জন্য ওদের কামড় সইতে হয়। আমি তো আর তাদের কামড়াতে পারি না। লোকে বলে, হ্যাঁ গো, আমি জানি বলবেই, মশকের কাজ মশক করেছে, কামড় দিয়েছে গায়ে, তা বলে মশাকে কামড়ানো কি রে মানুষের শোভা পায়? তাই কামড়াই না, ঘুণাক্ষরেও না। অন্ধকারে দু একটা চর চাপড় মারি, সেগুলো নিজের গা গতরের জন্যই। এভাবেই দিন কাটছিল আমার। রাত পোহালে, ফর্সা হলে বাড়ির গিন্নি হাড়ি মুখে হাতে বালতি ধরিয়ে দিয়ে গোয়ালে পাঠিয়ে দেন। গাই দোয়ানো শেষ হতে না হতেই বাড়ির কর্তা চড়িয়ে দেন নারকেল গাছে ডাব পাড়তে। নিজে নিচে থেকে ড্যাব ড্যাব করে সহিংস আন্দোলন উপভোগ করে যান। রবি বলে কোনো এক কবি নাকি বলেছিলেন, তুমি রবে নীরবে। আমি নীরবে কাঁদি, আর কাঁদি কাঁদি ডাব নামাই। বুকের চামড়া ছিলে ছিলে এমন কড়া পড়েছে যে মুচি পাড়ার মুচিরা জুতোর হিল বানাবে বলে পেছনে পেছনে ঘোরে। একালে এমন খালের ডিমান্ড নাকি খুব, গুই সাপের চেয়ে বেশি। গুই কাস্টমসে আটকাবে, ঝামেলা বিস্তর। এর কোনো ঝামেলা নেই, খালটুকু বুকের স্তর থেকে খুলে ফেলা অপেক্ষা মাত্র। ভয়ে আছি কবে যে চামারের হাতে মারা পড়ি, কবে যে ট্যানারিতে টেনে নিয়ে যায়, নিজে গিয়ে কুটির শিল্পে রূপান্তরিত করে সিল মেরে হিল হিসেবে আমার ছাতিকে পরপদে আত্মঘাতী করে ফেলে। তবুও সাহস সঞ্চয় করি, কার এমন বুকের পাটা আমার বুকে নিজের পাটা পাঠায়, মানে ঢোকায়। সাহস সঞ্চয় করাই সার হয়। বক্ষকে রক্ষা করতে পারি না, পরাধীনহীন বুকের ত্বক গাছ বাইতে বাইতে মারাত্মক হয়ে ওঠে। সকাল থেকেই শুরু, কিছুক্ষণ পর পরে ওঠা আর নামা। এভাবে ডাবের সঙ্গে ভাবের অভাব আমার স্বভাবে দাঁড়িয়ে যায়। অন্যকে ঘোল খাইয়ে ডাব খাওয়া ছবি মোরলের একটা হবি। হবির খাতিরে সবই সহ্য করতে হয় আমাকে। আমার কি হবে সেটা ভাবেই না, হয়তো ভাবেও। তাই রাতের দিকে গাছে নয়, মশার হুলে আমাকে তুলে দিয়ে ক্ষান্ত হন ছবি মোরল অ্যান্ড দ্য তোষ্য পরিবারবর্গ। ভাবে, কচি নারকেল পেরেছে ছেলেটা, কাঁচা ঘুমাক নরকে কিছুটা। পাঠক, আপনারা যদি ভাবেন আমি মোরল বাড়ির গোলাম নফর ভৃত্য চাকর, ভাবতে পারেন, ভাবাটাই স্বাভাবিক। চাকরের মতোই তো খাটায় ওরা আমাকে। খাটিয়ে খাটিয়ে খাটিয়ায় তুলে দিতে চায়। খেটে মরলেই যেন খুশি হয়। খেটে মরাতেও খুশি, এমনকি মরে খাটলেও। সেই ঘটনাতেই যাব। তার আগে ছবি মোরল সম্পর্কে আমার সম্পর্কটা জানিয়ে রাখা দরকার। কাজের লোক আমি, কখন কোন কাজে লাগে বলা তো যায় না। আত্মীয়তার দিক থেকে উনি হন আমার মেশোর
পিসে মশায়ের সেজ শ্যালকের ভগ্নিপতির জ্যাঠামশায়ের ভাগ্নির ননদের কাকার এক ডাক্তারের আপন রোগী, তা ওই এর ঘনিষ্ঠ বন্ধুর বাসায় পার্টনারের জেল খাটা ক্লাস ফ্রেন্ডের দেশের এক মোক্তারের পরিচিত বিধবা শাশুড়ির আপন খুড়তুতু ভাইয়ের মামির মামা শ্বশুর। কত ঘনিষ্ঠ ও ঘন আত্মীয়তা, তাই না? তা সত্ত্বেও ছবি মোড়ল আমাকে উদয়স্ত দাসের মতো খাটায়। আপনারাই বলুন, আত্মপক্ষ সমর্থনের জন্য বা এমন আত্মীয়তার আত্মপ্রবঞ্চনার হাত থেকে রেহাই পাবার জন্য বা স্রেফ আত্মরক্ষার জন্য আত্মহত্যা করাই কি উচিত নয়? মোড়লের হাত থেকে মরলেই তো বাঁচি, আমি বাঁচি, আমার শরীর ও শ্রম দুই বাঁচে, মান সম্মান তো বাঁচবেই। ছবি মোড়লের বড় ছেলের কিলঘুষি, মেজ ছেলের কানটানা, ছোটটার কামড়ের হাত থেকে বেঁচে যাই মরে গেলে। জানি আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, তবু মরতে চাই। মরতে যে বাড়িতে এত নারকেল গাছ, সেও তো একরকম নরকই। নারকেল গাছ নেই এমন নরক কি নরলোকে আর নেই? সব নরক কি প্যারালাল নাকি সমান সমান সমান্তরাল? বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, গ্রাম শুদ্ধ নাক ডাকছে সবাই টাটা বাই বাই করে। এবার পৃথিবী থেকে পৃথক হয়ে যেতে হবে। এই জগতের গুতো আর সহ্য করব না। এই অবনীর সঙ্গে বনিবনা হবে না যখন, তখন এ জাহানের সঙ্গে হানাহানি করে কি লাভ? বিদায় লগ্নে সবাই যখন নিদ্রামগ্ন, তখন আমার দাবি মানতে হবে, মানতেই হবে। ছি ছি ভাই ঝিঝিরা, তোমরা অবুজের মতো কাঁদিতেছ কেন? এ সময় তোমরা শব্দ সিঞ্চন করিও না। আমাকে তোমরা হাসি মুখে ফাঁসিতে ঝুলিতে দাও। চুপি চুপি পা টিপে গরুর ঘরে ঢুকলাম দড়ির খোঁজে। গরুর গলায় গেরো খুলে দড়ি নিয়ে জাম গাছের গোড়ায় চলে গেলাম। নারকেল গাছে নয়, জাম গাছে গলায় দড়ি দিয়ে ঝুললেই সুসাইডটা জমবে ভালো। জব আমাকে নিতে এসে গোটা দই জামও পেরে খেতে পারবে খিদে পেলে। এই ঘন জামিনীতে ঘন কালো জাম জমের নজরে যদি না পড়ে, তাই এক মুঠো জাম জামার পকেটে রাখলাম। ফাঁস বানিয়ে যেভাবে ফাঁসি দেয়, ঠিক সেইভাবে 5 বছরের অভিজ্ঞ আত্মহত্যাকারীদের মতো ঝুলে পড়লাম। কিন্তু কে যেন সঙ্গে সঙ্গে তুলে ফেললো উঁচুতে তৎক্ষণাৎ। গলায় ফাঁস আটকাবার সুযোগ না দিয়েই তুলে ফেললো। কুয়ো থেকে যেমন বালতি তোলে, ঠিক সেই রকম। মরতে ভয় পাইনি, কিন্তু বাঁচতে ভয় পেয়ে গেলাম। কে? ঘাবড়ে ঘাড় ঘুরিয়ে উপরে নিচে সামনে পিছে ধারে কাছে আমাকে তুলে ধরার কাউকে দেখতে পেলাম না। আমাকে একটা ডালের উপর বসিয়ে দিয়ে নিমিষে কোথায় গেল আমার জান বাঁচানেওয়ালা? অন্ধকার ঘন গভীর বড়, চোখ চলে না। ফাঁসিতে লটকাবার আগে অন্ধকারেই কালো জাম চোখে পড়ছিল জোনাকির কল্যাণে। এখন একটা জোনাকিও নেই। গেল কোথায় সব? নিভে গেল কেন? ওদের লোডশেডিং হয় নাকি? আবার ভয় বিকার গলায় শুধাই, কে? কে আমাকে টেনে তুললে? ঝুলতে তো দিলেই না, মরতেও না। এখন মর্তর ধামে ভয়ে ঘামাচ্ছ শুধু। একপাশের অন্ধকার নড়ে উঠল। চোখের সামনে অন্ধকারের হাত পা গজালো সামনের ডালটায়। এরপর গজালো মাথা, মাথায় ঝাঁকড়া চুল। এরপর দুটো গনগনে চোখ ফুটলো কালো মুখের উপর। কাঁপতে কাঁপতে আতঙ্কে গাছ থেকে পড়েই যাচ্ছিলাম। ধরে ফেললো অন্ধকারে গজানো লোকটা। হেসে বলল, ডরাইও না, আমার নাম মতি। তোমার মতো ছবি মোড়লের আমিও আত্মীয়। আত্মহত্যা কইরা আত্মীয় থাইকা আজ আমি আত্মা হইয়া গেছি। দুরাত্মা ছবির নিকট আত্মীয় ছিলাম আমি, তোমার লাহান দুরাত্মীয় না। আমার আঞ্জাম আমার অজান্তেই তেমন সুবিধের নয়। জামডালে বসেই পাজামা ভিজিয়ে ফেলেছি আর অকাতরে কাঁপছি। কাঁপুনিতে কাঁচা পাকা জাম বুঝি ঝরঝরিয়ে পড়ছে। নইলে এত ঝর্ণা শব্দ পাচ্ছি কোথায়? জল ঝরার মতোই জাম ঝরে নাকি? সাহস করে ওকে বড় না বললাম। হ্যাঁ, কাঁপতে কাঁপতে ও ঝরাতে ঝরাতেই বললাম, আমাকে বাঁচাবে কেন? আমি তো মরতে চাই। ধমকে উঠল মতি, খবরদার, মরার নাম মুখে আনবে না। আমিও ময়রা ভূত হইয়া মরছি লোকের ভবিষ্যৎকে। ভাবছিলাম ময়রা ভূত হইয়া ছবির ঘাড় মটকাবো,
কিন্তু সম্ভব হইল না। কেন হইল না? আগে তুমি গাছটিকে নামো, তোমার এমন মরতে দিও না। মতির বুকের মতিগতি বোঝা ভার হাত ধরে ভিজে মাটিতে নামিয়ে দিল আমাকে। বল যেও নামলো, মরতে দিল না, নিয়ে গেল আমাদের পুকুর পাড়ে। পুকুরটার ছবি করলো, ঘাটটা বাঁধালো। ঘাটে বসে এই ঘটনা শোনালো মতির বউ বা গীতবতী, যাই হোক না কেন সে। সব শুনে টুরে আমি তো থ, শুধু থ নয়, ত থ দ ঢ হয়ে গেলাম। আরে আরে, আমার আর মতির দেখছি সেম কেস। মতিও আমার মতো পড়তে এসেছিল ছবির বাড়িতে। অত বড় বাড়ি, অতগুলো ঘর, অত বড় লোক, ক্ষেত খামার জমি জিরেক, 2-4-10 জন গরিবের ছেলে আশ্রয় তো দিতেই পারে। সুমিতা দেয়, নিজের দূরের কিংবা কাছের আত্মীয়ের কাছে গিয়ে কেঁচোর মতো বলে, তোমার রত্নতিকে আমার ওখানে পড়তে দাও না কেন? টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি না সে অন্য কথা, নিজের লোককে ভিক্ষা দিয়ে অপমান করার মতো ধৃষ্টতা আমার যেন কখনো না হয়। আমার অগাধ সম্পত্তি পড়ে আছে, মেয়ে খাবে, তোমার মানিকটিকে দাও, সাধ্যমতো মানুষ করে দেবো। বলতে বলতে বিনয়ের মেয়ে পড়ে ছবি বড়। ছেলে পড়াবার স্বাদ আছে, অথচ সাধ্যহীন যাদের, তারা এই মহিষী ঠাউরে মহানন্দে নিজের বা পরের অথবা কারো থেকে ধার করে এনে অসহায় নন্দনটিকে হাতে ধরে তুলে দেন ছবির কবলে। কবলে ছেলে পেয়ে ছোবলে ছোবলে ছবিটার সত্যিকারের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। পরের ছেলেকে মানুষ করবে বলে নিরসে ভোট বাড়িয়ে ছেড়ে দেয়। পড়া করার সময় দেয় না, আমাকেও দেয়নি, মতিকেও দেয়নি। আমাকে যেমন সকালে উঠেই গোয়াল ভরা গরুর বাট কাটিয়ে দুধ দুইতে হতো, তেমনি মতিকেও। একজন আমাকে লেখাপড়া শেখাবার জন্য খেতে থাকতে পড়তে দিচ্ছে নিজের সংসারে, তার উপকারে এলে এমন কি ক্ষতি? ক্ষতি নেই, বরং তাই করা উচিত। যেন তেন প্রকারে উপকারে আসা উচিত। উপকার তো এক ধরনের পরোপকারী, কিন্তু ছবি মোড়ল বড্ড মোড়লে চিজ। ভূতমতির ঘটনা ও আমার ঘটনা এক হলেও ওর কাহিনী শুনতে শুনতে হু হু করে উঠল আমার বুকের ভেতরটা। মতি টের পেল বোধ হয়, বলল, তোমার আমার দুঃখ তো হুবহু একই, তবে এবার হা হুতাশ করছো কেন? আমি সামান্য কিছু বলতে যাচ্ছিলাম, সেসব মান্য না করে কথার গতিতে বিরতি দিল না মতি, বলেই চলল, তোমাকে দিয়েই প্রতিশোধ তুলবো আমি। ভূত হয়ে সুদ তুলতে পারিনি ছবি মোড়লের দাঁতের জন্য। ওর একটা বাঁধানো লোহার দাঁত আছে, জানোই তো হিন্দুর ছেলে যখন লোহার কাছে ভূতেরা ঘেঁষতে পারে না। বাপমা মরার পর গলায় একটা চাবি ঝুলিয়ে দেয় না, সে কি সিন্দুক খোলার জন্য? মোটেও তা নয়, চাবিটা লোহার বলে। লোহার পেরেকও ঝোলানো যেত গলায়, কিন্তু পেরেক যখন তখন অসাবধানে গলায় বেঁধার সম্ভাবনাকেও অগ্রাহ্য করা যায় না। এমনিতেই অনাথ, তারপর আবার পেরেকের আঘাত সহ্য করা মুশকিল। তাই অনেক ভেবেই বোধহয় চাবির ব্যবস্থা। নিজে ফুটতে পারে না, তালা ছেড়ে গলায় ফুটতে যাবে কেন? কি দায় পড়েছে তার? তাই সে ফোটে না, পিতৃহীন মাতৃহীন গলায় ঝুলে আত্মাকে সমলে দূরে সরিয়ে রাখে। আমিও তো আত্মাই একজন, যতই ভূত ভূত করো না কেন, আত্মা বলেই ওই দুরাত্মার কাছে ঘেঁষতে পারি না। শাস্ত্র মতে প্রধান বাধা লোহা, ওই লোহার দাঁত। ছবির ওই দাঁতটা তুলে ফেলতে হবে, ঠিক তুলে নয়, খুলে ফেলতে হবে তোমার। যদি পারো তবে ওর ছবিপনা মোড়লপানা সব ঘুচিয়ে দেব। পারবে? আত্মহত্যার চেষ্টা থেকে পরিত্রাণ পেয়েছি, এখন কি আর প্রাণের মায়া করলে চলে? বলে ফেললাম, হ্যাঁ পারবো। হাতে নাতে ধরা পড়ে গেলে ছবি মোড়ল বড়জোর আমাকে নিহত করবে। আহত তো করতে পারবে না, আহতদের ঝামেলা বিস্তর। আহতরা প্রতিনিয়ত নিস্তারের জন্যই চেষ্টা করতে থাকে। পারবো তো বললাম মতিকে, কিন্তু পারবো বললেই কি পারা সম্ভব? এ তো আর ডাব পাড়া নয়, দাঁত পাড়া। মুখের ভেতর দাঁত, সে দাঁত উপরে আনা কি সোজা কথা? ছবি মোড়ল তার লোহার দাঁত খোলে না সতত। যদিও খোলে, কখন খোলে, কেন খোলে, খুলে কোথায় রাখে, কিছুই জানি না। ভূতমতি মাথা হেলিয়ে হেলিয়ে ফেলিয়ে ফেলিয়ে হেসে বলল, পারবে তো বললে, কিন্তু পারবে কিভাবে? কৌশলটা আমি বলে দিই, বুদ্ধির বাতলে দিই তোমায়। ধান নিয়ে যখন হবিগঞ্জ যাবে, সেখানেই ধানের আড়তের পাশে মুশারফ রসুল নামে আমাদের বুড়ো ভাইয়ের ডিসপেনশনারি। চেনো তো? তিনিও তোমাকে ভালো চেনেন। বিনে পয়সায় কতবার যে তোমাকে দেখেছেন না?
তোমার আলসার তো তিনিই সারাচ্ছেন, অহরহ তার খেয়েই তো পেটের জ্বালা জুড়াচ্ছ তুমি। তার কাছে একটা বড় সড়ো পাওয়ারফুল চুম্বক আছে, তুমি চাইলে। আর বলতে হবে না, আমি বুঝে যাই কি করতে হবে। ভাবি, বুঝতে পারি ভূত হলেও মতির বুদ্ধি আছে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখছে সে ব্যাপারটা। পরদিনই আমি ধানের বস্তা নিয়ে হবিগঞ্জ। বুড়ো ভাইকে বললাম, দয়া করে আপনার চুম্বকটা আমাকে কয়েকদিনের জন্য দেবেন। আধুলি পরখ করবে বুঝি? ছবির ঘরে খুব বুঝি শিখি আধুলি জমেছে, তাই না? চুম্বকটা আমার হাতে তুলে দিতে দিতে বললেন, ছবিকে একদিন আসতে বলো আমার দোকানে। আরও ছাড়া তো আর কোথাও সে যেতে আসতে দেখি না। চুম্বক নিয়ে ফিরে সুযোগ খুঁজছি সারাটা বিকেল, সুযোগ মেলেনি। সন্ধ্যার দিকে আফিমের ডেলা গিলে দুধটুকু খেয়ে ইজি চেয়ারে ছবি মুরল যেই না গা এলিয়ে দিল, তখনই হিম হয়ে আসা বুকে আমার আশার আলো জ্বলে উঠল টিম টিম করে। জানি তারপর হয়ে যাবে ছবির মুখ গহ্বর, এবং গেল। আমি সবার অগোচরে ছবির মুখের সামনে গিয়ে চুম্বকটা ধরলাম। খটাং করে চুম্বক একটা আওয়াজ পেলাম। চুম্বকে দাঁত, চুম্বকের নয়, ছবি মোরলের লোহার ভেজাল দাঁত, লৌহদন্ত। দাঁতটা নিয়ে গোয়ালে লুকিয়ে রাখছি। এরই মধ্যে বাড়িময় তোলপাড়, হই হুল্লোড় আর বাবারে মারে চিৎকার। কি ব্যাপার? ছুটে গিয়ে দেখি ইজি চেয়ার শূন্যে। বাড়ির সবাই জড়ো হয়েছে ডাব গাছের নিচে। কে যেন টর্চ মেরেছে। গাছের ওপরে বাবারে মারে গেছিরে আছিরে তাইরে নাইরে পইরা যাইরে করে গাছ আঁকড়ে তরপাচ্ছে মোড়ল। লক্ষ্য করে দেখলাম ছবির বড় ছেলে বাবার এখনো ছবি দশা দেখার জন্য টর্চ ফেলেছে গাছের মাথায়। সেখানে ডাবের সঙ্গে নারকেলের সঙ্গে বাজ বিচারহীন কোলাকুলি করে ঝোলাঝুলি করছে ছবি মোড়ল। মনে হচ্ছে ডাবের সঙ্গে তার যেন ভাবের অন্ত নেই। ডাবের অভাবে যেন বাজবেই না। নারকেলের ক্ষেত্রে তার প্রচেষ্টা ক্রমাগত ব্যর্থ হচ্ছে। ঝুনো, বড় ঝুনো। মোড়ল যত কোষে ধরে ওরা তত খসে পড়ে। ছবির মতোই দৃশ্যটা। উঠল কিভাবে, নামবে কিভাবে, এই ভেবে দিশেহারা বাড়ির স্নেহভাজনরা। আর এই মৌকায় ঝুনোদের পতন শব্দ অনুসারে পাড়াপড়শিরা সব গাছের তলায় বুনো ঝোপ ঝাড় সব তন্ন তন্ন করছে। ঝোপ বুঝে কোপ মারা শিখে গেছে তারা। মোড়ল বাড়ির সবার নজর চিরকালটাই নিচের দিকেই ছিল। বলতো সবাই, মোড়লরা সব নিচ জনরারই মানুষ গো। আজ তারা এক চোটে পাল্টে গেছে রাতারাতি। বাতি হাতে অন্ধকারে সবাই আজ ঊর্ধ্বমুখী, যেন উর্দু পড়ছে, এক বর্ণ বুঝতে পারছে না। এমনভাবে নজর বোলাচ্ছে ঊর্ধ্বপানে তারা। তাদের এখন একটাই ভাবনা, গাছ তো লম্বায় 20 হাত, দামরা মানুষটাও তো দৈর্ঘ্য প্রস্থে বিপুল। ওই রকম একটা দৈর্ঘ্যপ্রস্থধারী ধরকে কে নামাবে ধরণীতে? মোড়ল গিন্নি খামোখাই আমাকে ধরলেন। এই ছেঁড়া, হতচ্ছাড়া, গাছে ওঠ। সঙ্গে সঙ্গেই সবার চোখের সামনে মোড়ল গিন্নিকেই কে যেন তুলে দিল স্বামী শোভিত গাছে। সহমরণ দেখেনি যারা, তারা সহদোলন দেখে দুধের স্বাদ ঘোলে মেটালেন খানিকটা। নরকে যেমন তেমন, নারীকে নারকেল গাছে যে এমন মানায় কেউ জানতো না। নারকেল গাছে নর ও নারী, স্বামী ও স্ত্রী সমান অধিকারী। সে এক সিনারি ক্রমে ক্রমে 70 mm পরিণত হয়। একে একে গোষ্ঠী শুদ্ধ সবাই গাছে। 3 ছেলে মা বাবার সঙ্গে ঝুলছে। পুরোপুরি ফ্যামিলি প্রোডাকশন। টর্চের প্রজেকশন এখন জনগণের হাতে হাতে। 1 ব্যাটারি, 2 ব্যাটারি, 3 ব্যাটারি, সব ব্যাটারি হাতে হাতে টর্চ। নিচে টর্চ, উপরে টর্চার। গ্রামের লোক এমন ভূতের কাণ্ড জীবনে দেখেনি তো, তাই খুব নাচছে আনন্দে। নাচছে না কাঁপছে বোঝা যাচ্ছে না। হঠাৎ আমার পাশে খোনা গলা মতিই হবে। কি দেখলে তো, কেমন জব্দ করলাম। যাও বই নিয়ে পড়তে বসোগে। পড়া হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। মশারি তো একটা নয়, বিস্তর। সব কটা টানিয়ে টানা ঘুম দাও। ওরা আজ রাতে গাছেই থাক, সকালের দিকে নামিয়ে দেব। যখনই তোমার পড়া ফেলে খাটাতে চাইবে, তক্ষুনি ওদের গাছে তুলে দেব। লোহার দাঁতটা পুকুরে ফেলে দিও। আর শোনো, বাড়িতে একটা গাব গাছ লাগাও তো। আমার তো থাকার জন্য ভালো একটা কোয়ার্টার চাই। জাম গাছে কি চিরকালটা কাটিয়ে দেব নাকি? ভূতস্য বাসের উপযোগী নয় মোটেই জাম গাছ। তোমার জন্য এত করলাম, আমার জন্য কিছু করো। ভূত উপকার প্রভূত উপকার হবে তোমার। কালই মাঝ উঠানে গাবের বীজ বা কাজী গাবের চারা এনে লাগাও একটা। লাগিও কিন্তু,
বলেই মতি উধাও। সেদিন থেকে আমি সুখে আছি। সুখে থাকলে ভূতে কিলয় শুনেছি, কিন্তু একদিনও কিল খাইনি একটাও। নিজের ভূত যে, মোড়ল আর আমাকে ধমক দিয়ে কাজ করাতে পারে না, কাজই করায় না, ধমক দিলেই গাছে। ছবি মোড়ল এখন আমাকে পীরের মতো মানে। আমার হুকুমে মাঝ উঠোনে সে একটা গাব গাছের চারাও লাগিয়েছে। সে পীরের মতো মানে বলেই স্থির করছি গাব আর আমি বড় হলে ওই গাছের গোড়াতেই বসবো। ওটা হবে আমার আস্তানা। মোড়ল যদি না মরে, সে হবে আমার মুরিদ, সাচ্চা মুরিদ। ডাব ছেড়ে গাব ধরবে, এই উন্নতিটুকুকে কেউ ঠেকাতে পারবে না, মুরিদদের সংগাত্রাও না। শেষ। ভূতের গল্প যদিও, কিন্তু খুব মজার। মতির ভূত আমার ভবিষ্যৎ বিপ্লব দাসের। একটু কঠিন ছিল, পড়তে খানিকটা কষ্ট হয়েছে, কিন্তু আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি খারাপও লেগে থাকে সেটাও জানান। পরবর্তী ব্লগে অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।